রাদারফোর্ড এবং বোর মডেলটা আলোচনা করা হবে। দেখো বোর্ডে যেরকম দেখানো যাচ্ছে যে বিজ্ঞানী রাদারফোর্ড, আগে আমাদের ছিল থমসনের পারমাণবিক মডেল বা পাম্পটিং মডেল। সেখানে দেখানো হয়েছিল যে ধনাত্মক আধানটা হচ্ছে পরমাণুর সর্বত্র ছড়িয়ে আছে এবং ইলেকট্রনগুলা ওর মধ্যে সুষমভাবে বণ্টিত থেকে পরমাণুটা নিস্তড়িত হচ্ছে। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে ধনাত্মক আধানটা পুরো পরমাণুর মধ্যে ছড়িয়ে নেই, একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত আছে। এর ফলে এই রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা ওই থমসনের পারমাণবিক মডেলটা পরিত্যক্ত প্রমাণিত করতে পেরেছি এবং সেটা পরিত্যক্ত হয়েছে। এখন আমরা যেটা দেখাচ্ছি যে রাদারফোর্ডের পারমাণবিক যে আলফা বিচ্ছুরণের পরীক্ষাটা, সেইটা কি কি নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল সেই বিষয়ে এই যে চিত্রে আঁকা হয়েছে। এটা আলফা কণার উৎস হিসাবে একটা ত্রিমাত্রিক বক্স নেওয়া হয়েছে, আলফা কণার উৎস। সেই আলফা কণার উৎসের মধ্যে কি রাখা হয়েছে? তেজস্ক্রিয় একটা পদার্থ, বিসমাথ, হ্যাঁ, বিআই, এটা হচ্ছে এটা তেজস্ক্রিয় একটা মৌল। এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নিঃসৃত হয় এবং এই আলফা কণাটাকে একটা ছিদ্রের মাধ্যমে কি করা হচ্ছে? নির্গত করা হচ্ছে। করে একটা লেড হচ্ছে সীসা, লেডের একটা প্লেট রাখা হয়েছে, ছিদ্রযুক্ত লেড প্লেট। সেই ছিদ্রযুক্ত লেড প্লেটের মধ্য দিয়ে এই আলফা কণা যাচ্ছে। আলফা কণা যাওয়ার পরে কোথায় গিয়ে এইটা বেদটা এখানে হবে 0.0004 মিলিমিটার। একটা পাতলা, কতটা বেদযুক্ত সেটা হচ্ছে 0.0004 মিলিমিটার বেদ বিশিষ্ট একটা সোনার পাত রাখা হয়েছে। মানে এত বেশি সূক্ষ্ম, এত বেশি পাতলা এটা যে এর মধ্যে একমাত্র আমরা কল্পনা করতে পারি পরমাণুগুলো জুড়ে জুড়ে একটা লেয়ার তৈরি করেছে। তার মানে এই আলফা কণাটা যে এই সোনার পাতে যখন ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, বা পাত ভেদ করে যাচ্ছে, এটা থেকে প্রমাণিত হচ্ছে যে পাত নয়, শুধুমাত্র পরমাণুকে ভেদ করে যাচ্ছে। মানে এতটাই পাতলা নেওয়া হয়েছে বেদটা যে পরমাণুকে ভেদ করে যাচ্ছে। সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে সোনার পাতটা, হ্যাঁ, আরেকটা কি, এই যে পিছনে একটা পর্দা দেওয়া আছে, পর্দাটা কিসের? জিঙ্ক সালফাইড ZnS এর পর্দা দেওয়া আছে। আর এই ZnS এর পর্দার উপরে আলফা কণা যখন পড়ছে তখন একটা সবুজ প্রতিপ্রভা, মানে একটা আলোর সৃষ্টি হচ্ছে, যার দ্বারা আমরা বুঝতে পারছি যে আলফা কণাটা কোন দিক বরাবর আসছে আর কোথায় আঘাত খাচ্ছে, কোথায় ধাক্কা খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পরীক্ষা সিস্টেমের মাধ্যমে আমরা কি দেখতে পেলাম? যে আলফা কণা যত আসছে, সমস্ত আলফা কণায় সরাসরি এই পাতকে ভেদ করে এই পর্দায় আঘাত করছে। মানে পর্দার প্রতিটি জায়গায় সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। তাহলে এইখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কি সিদ্ধান্ত করলেন? যেহেতু বেশিরভাগ আলফা কণা, প্রায় 99% আলফা কণা এই পাতকে ভেদ করে পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করছে, সেই কারণের জন্য উনি সিদ্ধান্ত করলেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এবং উনি দেখলেন কিছু কোণা সামান্য কোণে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, যেটা এই চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এইটা তো ছিল যান্ত্রিক ব্যবস্থাপনা পরীক্ষাটা করার জন্য, ঠিক আছে। আর এইটা হলো ওর ওই পরীক্ষা দেখে যে সিদ্ধান্তটা এসেছে সেইটার একটা ধারণা ছবি। সেটা কি? বেশিরভাগ কোণায় চলে যাচ্ছে ভেদ করে, কিন্তু কিছু কোণা সামান্য কোণে বেঁকে যাচ্ছে, আর কিছু কোণা 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি কোণে বেঁকে যাচ্ছে, আর খুবই সামান্য 20,000 মধ্যে একটা কি দুটো কোণা যে রাস্তায় যাচ্ছিল ঠিক ওই রাস্তায় আবার ফেরত আসছে। মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমন আমি একটা দেখানোর চেষ্টা করেছি এখানে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রাস্তায় গেছে আবার ওই রাস্তায় ব্যাক আসছে। তাহলে এই পরীক্ষা এবং এই ধারণা চিত্র থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এটা প্রমাণ করলেন যে যেহেতু খুবই সামান্য, মানে 20,000-এর মধ্যে একটা কি দুটো কোণা যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় ফেরত আসছে, এটা দেখে উনি বুঝলেন যে পরমাণুর ভরটা কোনো একটা সামান্য জায়গার মধ্যে স্থির আছে, যেখানে মধ্য দিয়ে আলফা কণাটা ভেদ করে যেতে পারছে না। হ্যাঁ, যে যার মধ্য দিয়ে আলফা কণাটা ভেদ করে যেতে পারছে না। তাহলে
এইখান থেকে উনি সিদ্ধান্ত করলেন যে পরমাণুর সমগ্র ভরটা ওর কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ আছে, একটা ছোট্ট জায়গার মধ্যে। সেই জায়গাটার নাম দিলেন কেন্দ্রীন বা নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে সেই নিউক্লিয়াসের ধারণা হলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম পরমাণুর সমস্ত ভর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কেন্দ্রীভূত থাকে, সেটাকে বলা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এগুলো হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তগুলো থেকেই আরো কি জানা গেল, যে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে যতটা জায়গা জুড়ে এটা যাচ্ছে, সেখান থেকে উনি বুঝতে পারলেন যে নিউক্লিয়াসের যে ব্যাস সেটা হচ্ছে 10⁻⁻13 সেন্টিমিটার সেমি। এটা কিসের? নিউক্লিয়াসের ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস। আর এর সাথে সাথে উনি দেখালেন যে পরমাণুর ব্যাস 10⁻⁻8। এগুলো হচ্ছে অ্যাপ্রক্স, প্রায় হচ্ছে পরমাণুর ব্যাস। পরমাণুর ব্যাস হচ্ছে এটা, পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, আর নিউক্লিয়াস ব্যাস হচ্ছে 10⁻⁻13 সেন্টিমিটার। তাহলে কতটা ডিফারেন্স, কোনটা বড় কোনটা ছোট, এটা কি করে জানবো? যে 10⁻⁻13, এটা যদি আমি 10⁻⁻13 এর সঙ্গে 10⁵ মাল্টিপ্লাই করি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হচ্ছে 10⁻⁸। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি 10⁻⁵ মানে হচ্ছে 1 লাখ, 1 লক্ষ। তার মানে এটা আমরা বলতে পারছি যে পরমাণুর যা ব্যাস, হ্যাঁ, পরমাণুর যা আয়তন, তার 1 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে নিউক্লিয়াসের আয়তন। তার মানে কত ক্ষুদ্র। তাহলে অতটা ক্ষুদ্র জায়গার মধ্যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্র। আর আগে আমরা বলেছি আগের ক্লাসে যে প্রোটনের ভর হচ্ছে সবচেয়ে বেশি, তার তুলনায় মানে প্রোটনের ভরের থেকে 1836 গুণ ভর কম হচ্ছে ইলেকট্রনের ভর। তার মানে কি হচ্ছে, একটা প্রোটনের ভরের থেকে একটা ইলেকট্রন ভরকে আমি ইগনোর করতে পারি, নেগলিজেবল, তাহলে সেটা আমরা বাদ দিতে পারি। তাহলে সেক্ষেত্রে সমস্ত ভরটা প্রোটনের উপর ডিপেন্ড করছে। আর প্রোটনটা কোথায় থাকছে? কেন্দ্রের মধ্যে থাকছে, এটা আমরা আইডিয়া করে নিতে পারছি। যেহেতু সমস্ত ভর হচ্ছে একটা জায়গায় আছে, আর একটা জায়গায় থাকা মানে হলো ইলেকট্রনগুলোকে ইগনোর করে আমি বলতে পারছি যে কেন্দ্রের মধ্যে কি আছে? প্রোটন রয়েছে। হ্যাঁ, এবং কেন্দ্রের প্রোটন কি ধনাত্মক আধান বিশিষ্ট, তার মানে নিউক্লিয়াসও ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এইখান থেকে ক্লিয়ার, আমরা এই সমস্ত পরীক্ষা থেকে যেসব ধারণা বা উপধারণা, মানে ধারণার থেকে আবার একটা নতুন রকম ধারণা ভাবতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে সেই ধারণাগুলো নিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল হিসাবে দুটো পার্টকে দেখানো যায়। এক হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর 2 নম্বর হচ্ছে যে ইলেকট্রন মহল। কোথায় চলছিলাম? যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা বলা হলো। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো পার্ট, এক হচ্ছে নিউক্লিয়াস, 2 হচ্ছে ইলেকট্রন মহল। এবার প্রশ্ন হলো যে স্যার, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা পরবর্তী সময়ে কিন্তু কিছু ভুল প্রমাণিত হয়েছে। যখনই আমাদের বিজ্ঞান জগতে, হ্যাঁ, বিজ্ঞান মহলে যখন কি চলে এলো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব যখন প্রতিষ্ঠা পেল বা যখন প্রকাশ করলো, তখন আমরা জানতে পারলাম যে একটা আধান বিশিষ্ট কণা, একটা চার্জ পার্টিকেল যদি মুভ করতে থাকে, গতিশীল থাকে, সেখান থেকে ক্রমাগত শক্তি বিকিরণ হতে থাকে, ক্রমাগত শক্তি ছাড়তে থাকে। তাহলে সেই ধারণাটা যদি আমরা এইখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে যদি প্রয়োগ করতে যাই, তখনই এসে পড়ে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা, লিমিটেশন। তাহলে ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধান বিশিষ্ট কণা, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে মুভ করছে, ঘুরছে, গতিশীল আছে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন অনবরত কন্টিনিউয়াসলি শক্তি ছাড়তে থাকবে। এর ফলে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা কমতে থাকবে। আর ইলেকট্রনের গতিশক্তি যদি কমতে থাকে, তাহলে কি হবে? এই নিউক্লিয়াসের আকর্ষণের জন্য ইলেকট্রনটা ক্রমাগত কাছে চলে আসবে, নিউক্লিয়াসের কাছে চলে আসবে। কক্ষপথের আয়তনটা ছোট হতে থাকবে, আকারটা ছোট হতে থাকবে। এক সময় কি হবে? নিউক্লিয়াসের উপরে ইলেকট্রনটা পড়ে যাবে। এর ফলে কি হবে? পরমাণুটা অস্থায়ী হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। তাহলে প্রথম আমরা এখন পড়াচ্ছি রাদারফোর্ডের পরমাণু মডেলের
মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা, এটা দুটো পয়েন্টে আমরা ডিসকাস করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে পরমাণুর স্থায়িত্ব। পরমাণুর স্থায়িত্ব, স্থায়িত্ব ব্যাখ্যাতে ব্যর্থ। হ্যাঁ, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা, তাহলে সেই ক্ষেত্রে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে না, কারণ আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে জানতে পেরেছি একটা আধানযুক্ত কণা যখন গতিশীল হবে সেখান থেকে একটা শক্তি নির্গত হতে থাকবে। আর ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানযুক্ত একটা কণা, এটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, মানে গতিশীল আছে, তাহলে সেখান থেকে ক্রমাগত একটা শক্তি বেরোতে থাকবে। এর ফলে ইলেকট্রনের শক্তি কমতে থাকবে। ইলেকট্রনের শক্তি যদি কমে যায় সেটা নিউক্লিয়াসের দিকে নিউক্লিয়াসের আকর্ষণে কাছে চলে আসবে, এবং কাছে আস্তে আস্তে একটা সময় কী হবে, নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে, পতিত হবে। তাহলে সেক্ষেত্রে পরমাণুটা স্থায়ী থাকছে না, পরমাণুটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর কেন ধ্বংস হয় না, কিন্তু বাস্তবে পরমাণু সুস্থির, পরমাণু স্থায়ী। তার কেন স্থায়ী হচ্ছে সেই ব্যাখ্যাটা এই মডেল থেকে রাদারফোর্ড দিতে পারেনি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণালী। যখনই বললাম বর্ণালী মানে হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। তাহলে কি, যে আমরা দেখেছি যদি শক্তি যদি বিকিরণ করে তাহলে সে ক্রমাগত করবে, অনবরত করবে, তার মানে কন্টিনিউয়াস ইমিশন অফ লাইট হবে। তাহলে কন্টিনিউয়াস ইমিশন অফ লাইট হলে নিরবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন একটা বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা পরমাণু থেকে যে বর্ণালী পাই সেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী, মাঝে মাঝে গ্যাপ দেখা যায়। সেই গ্যাপের কারণটা কি সেটাও কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেল বলতে পারেন, সেটাও কিন্তু সীমাবদ্ধতার মধ্যে পড়ছে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বলতে দুটো পয়েন্ট হবে। এক হচ্ছে যে পরমাণু শক্তি নির্গত করতে করতে এক সময় নিউক্লিয়াসের কাছে এসে নিউক্লিয়াসে পতিত হবে, পরমাণু ধ্বংস হয়ে যাবে, স্থায়িত্ব বজায় থাকবে না। আর 2 হচ্ছে ওখান থেকে শক্তি ছাড়ার কারণে যে বর্ণালী আমরা পাবো সেই বর্ণালীটা নিরবিচ্ছিন্ন হওয়া উচিত ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, কিন্তু সেইটা বাস্তবে বিচ্ছিন্ন বর্ণালী পায়। কেন বিচ্ছিন্ন বর্ণালী পায় সেটা রাদারফোর্ড বলতে পারেনি। তাহলে এই গেল আমাদের সীমাবদ্ধতা। এবার এর মাঝে এই সীমাবদ্ধতা কাটাবার জন্য বিজ্ঞানী নিলস বোর একটা নতুন সিদ্ধান্ত বা তত্ত্ব দিয়েছে পরমাণু সম্পর্কে। সেটা বলার আগে আমরা এই নিউটনের আবিষ্কারটা একটু বলে নিই, কীভাবে নিউটন আবিষ্কার হয়েছিল। এতদূর অবধি যখন আমরা করলাম তখন আমরা দেখেছি যে ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়েছে, এবং প্রোটনটাই হচ্ছে নিউক্লিয়াসে থাকছে, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক। নিউটন বলে কোনো কিছু ছিল সেটা আমাদের ধারণা ছিল না, বা তখন বিজ্ঞানীরা ধারণা করতে পারেনি। কিন্তু যখন আমরা ভর কাউন্ট করতে যাচ্ছি, ভর যখন গণনা করছি, তখন আমরা জানলাম যে প্রোটন হচ্ছে পরমাণুর সবথেকে ভারী কণা। হ্যাঁ, তাহলে প্রোটনের ভরটাই পরমাণুর ভর হওয়া উচিত। একমাত্র হাইড্রোজেন ছাড়া অন্য সব পরমাণুর ক্ষেত্রে এই বক্তব্যটা সঠিক হচ্ছে না। মানে প্রোটনের ভর সমান পরমাণুর ভর, টোটাল যতগুলো প্রোটন আছে তাদের মোট ভর, আর পরমাণু ভর একমাত্র হাইড্রোজেনের জন্য, সাধারণ হাইড্রোজেনের জন্য ওটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে প্রোটনের মোট ভরের সাথে পরমাণুর ভর সমান হচ্ছে না, পরমাণু ভর বেশি হচ্ছে। এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ধারণা করলো যে এমন কোনো কিছু আছে নিউক্লিয়াসের মধ্যে, হ্যাঁ, যেটা প্রোটনের সমানই ভর হবে বা প্রোটনের থেকে বেশি ভর হবে, কিন্তু সেটা কোনো নিস্তড়িত হবে। এই ধারণা থেকে হ্যাঁ বিজ্ঞানী বেকার ও বিজ্ঞানী বুফে এবং বেকার একটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষা থেকে একটা নতুন কণার সন্ধান পেলেন। সেই কণাটা ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র কোনোটার দ্বারা বিক্ষিপ্ত হয় না, প্রভাবিত হয় না। ওখান থেকে জানতে পারলেন যে একটা নতুন কণা, যেটা হচ্ছে তোমার প্রোটনের ভরের সামান্য বেশি, মানে প্রোটনের ভর ছিল 1.6725 × 10⁻⁻27, এটা কেজিতে। হ্যাঁ, এটা ছিল প্রোটনের ভর।
প্রোটনের ভর। আর এই যে নতুন যে কোণাটা, যেটা নিস্তড়িত কোণা, সেটা পাওয়া গেল, সেটা 675, মানে এই 2 এর জায়গায় এটা 5 চলে এলো, কিন্তু পাওয়ারটা একই 27 কেজি। এটা হচ্ছে নিউট্রনের ভর। তাহলে রাদারফোর্ড 1920 খ্রিস্টাব্দে এই পরীক্ষার মাধ্যমে উনি এটা ধারণা করলেন, কিন্তু পরবর্তী সময়ে ওনার ছাত্র স্যাডউইক এই কোণাটার ভর নির্ণয় করে কোণার নাম দিলেন নিউট্রন। তার জন্য আবিষ্কারের নামকরণের ক্ষেত্রে আবিষ্কারকের নাম হিসেবে স্যাডউইকের নামটা ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা জেনে গেলাম যে নিউট্রনটাও কিন্তু প্রোটনের ভরের সমান। আর যেহেতু আমরা জানি সমগ্র ভরটা পরমাণু কেন্দ্রে অবস্থান করছে, তার মানে নিউট্রনের থাকার জায়গা একমাত্র নিউক্লিয়াস। তা সেখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে নিউক্লিয়াসের মধ্যে তাহলে এখন কি থাকছে, প্রোটন আর নিউট্রন, এই দুটো মিলে নিউক্লিয়াস গঠিত হচ্ছে। ব্যাস, এইটা গেল নিউটনের আবিষ্কার। এবার আমরা আসবো যে যে সীমাবদ্ধতাটা যেটা ছিল, যে দুটো ব্যাখ্যা দিতে পারেনি রাদারফোর্ড, সেই ব্যাখ্যাটা দিয়ে, হ্যাঁ, নতুন ধারণা দিয়ে বিজ্ঞানী নিলস বোর আর একটা পরমাণুর তত্ত্ব বা মডেল নিয়ে আসে। তা দুটো মিলিত মডেল হিসাবে আমরা এখানে লিখতে পারি যে, মানে এটা থাক, এটার থেকে হচ্ছে যে দুটো আসছে, তাহলে আমরা দেখব বোর রাদারফোর্ড, বোর রাদারফোর্ড পরমাণু মডেল। মানে এখানে কি দাঁড়াচ্ছে যে রাদারফোর্ডের বক্তব্য থাকছে, তার সঙ্গে আরও কিছু অ্যাড হচ্ছে। রাদারফোর্ড যেমন বলেছিল, তাহলে এর মডেলের প্রথম সিদ্ধান্তে কি বলা হয়েছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরছে। হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তাহলে নিউক্লিয়াসই থাকছে, তার মানে রাদারফোর্ডের বক্তব্যটা থাকছে, তার সঙ্গে অ্যাড হলো সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ঘুরছে। দ্বিতীয় পয়েন্টে কি বলা হচ্ছে, দ্বিতীয় পয়েন্টে বলছে যে এই কক্ষপথে যখন ঘুরছে, এই কক্ষপথগুলো একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে অবস্থান করছে, নির্দিষ্ট দূরত্বের মধ্যে অবস্থান করছে। আর প্রতিটি কক্ষপথকে আলাদা আলাদা নাম দেওয়া যায়। প্রথম কক্ষপথ হয় এরকম কে, এল, এম, এন, এরকম করে ডট ডট করে, হ্যাঁ, 7 অবধি। হ্যাঁ, এই যে কে সমান হচ্ছে 1, এল 3, 4, এরকম করে আমরা 7 নম্বর অবধি এই অক্ষরগুলো পরপর নাম দিয়ে যেতে পারি। এইগুলোকে বোর বললেন যে মুখ্য শক্তিস্তর, মুখ্য শক্তিস্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা হলো। এবার 3 নম্বর হচ্ছে যেটার জন্য আমরা সীমাবদ্ধতা পেয়েছিলাম, যে একটা আধানযুক্ত কণা যখন গতিশীল হয় তখন কি হয়, শক্তি ছাড়তে থাকে। তো বোর বললেন না, হ্যাঁ, ইলেকট্রন যখন কক্ষপথে ঘোরে তখন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। এইটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে কক্ষপথে ঘোরার সময়, কক্ষপথে, হ্যাঁ, ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। এইটা উনি বললেন, নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন। সেই জন্য হচ্ছে কি, কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। 3 নম্বর হচ্ছে যে প্রতিটি, 4 নম্বর পয়েন্টে বলছে যে প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট এবং ভিন্ন। তাহলে প্রথম কক্ষপথের শক্তি যা ধরি, যদি আমি E1 ধরি, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে E2, তৃতীয় কক্ষপথের শক্তি হবে E3। জাস্ট আমরা এটা ধরে নিচ্ছি, এটা যে কোনো মান হতে পারে। তাহলে E1, E2, E3 এরকম আলাদা আলাদা শক্তি কিন্তু প্রতিটি কক্ষপথের জন্য রয়েছে। 5 নম্বর পয়েন্টে কি বলছে, যখন একটা ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তি জাম্প করে বা লাফ দেয়, মানে একটা প্রথম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে বা অন্য কক্ষপথে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার শক্তির শোষণ বা বর্জন ঘটবে। এটা একটা পয়েন্ট। যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রনকে জাম্প করানো হয় বা নিয়ে যাওয়া হয়, তখন শক্তির শোষণ বা বর্জন ঘটবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে
পরমাণুর নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে কক্ষপথের শক্তি তত বৃদ্ধি পাবে। পরমাণু নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে, তার মানে আমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট অনুযায়ী যদি স্যার এটা আঁকা যায় তাহলে আমরা দেখতে পাবো এরকম 7টা ম্যাক্সিমাম হতে পারে। এবার এইটা হয়তো প্রথম নম্বর 1 নম্বর, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ, এরকম করে চলবে 7 অবধি। তাহলে বলছে নিউক্লিয়াস থেকে আমরা যত দূরের দিকে যাব, নিউক্লিয়াস থেকে আমরা যত দূরের দিকে যাব স্যার, তত কি হবে, ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাবে। আর ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাওয়া মানে এই কক্ষপথের শক্তি বৃদ্ধি পাওয়া, কারণ ইলেকট্রনগুলো যেখানে ঘুরে সেই জায়গার শক্তিটাই হচ্ছে ইলেকট্রনের শক্তি এবং সেটাই হচ্ছে কক্ষপথের শক্তি। তাহলে আমরা নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাব স্যার, তত কি হবে, এর শক্তিগুলো বৃদ্ধি পাবে। তার মানে এই যে আমরা আলাদা আলাদা শক্তি E1 E2 E3 লিখলাম, এর শক্তির ক্রমগুলো কেমন হবে, স্যার E1 গ্রেটার দেন E2 গ্রেটার দেন E3 গ্রেটার দেন ডট 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 সো অন E7 অবধি যাবে। এবার সে কখন কখন শক্তির শোষণ হবে আর কখন শক্তির বর্জন হবে সেটাও এই শ্রীকার্যের মধ্যে বলা আছে। যখন কম শক্তি থেকে মানে কম শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে বেশি শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রন জাম্প করবে বা ইলেকট্রনকে যেতে হবে, তখনই কি হবে, শক্তির শোষণ ঘটবে। মানে কম থেকে বেশি যাচ্ছে, তার শক্তি বাড়াতে হবে, তার শক্তি নিতে হবে, তার মানে শক্তির শোষণ ঘটবে। আবার যখন বেশি শক্তি সম্পন্ন মানে ওই দূরবর্তী, ধরো 3 থেকে 1-এ আসছে, তাহলে সেক্ষেত্রে 3-এর শক্তি বেশি ছিল, তাহলে 3 থেকে 1-এ আসতে গেলে কী করতে হবে, শক্তি ওকে কম করতে হবে, তখন শক্তির বর্জন হবে। তাহলে এইখান থেকে আমরা ওই রেখা বর্ণালী কনসেপ্টটা পেয়ে যাচ্ছি। রেখা বর্ণালীতে যেটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি, যে বিচ্ছিন্ন আলাদা আলাদা শক্তির ব্যান্ড পাওয়া যাচ্ছে, বর্ণালী পাওয়া যাচ্ছে, তার কারণ হলো এই এদের শক্তিগুলো, কক্ষপথের শক্তিগুলো ফিক্সড, নির্দিষ্ট। তাহলে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প করার জন্য একটা নির্দিষ্ট শক্তি হচ্ছে, তাহলে মাঝের শক্তিগুলো থাকবে না। হ্যাঁ, ওই গ্যাপ যতটুকু ততটাই শক্তি দেখা যাবে, আর গ্যাপটা নির্দিষ্ট, তাই জন্য বর্ণালীতে রেখার এটা হচ্ছে নির্দিষ্ট। সব শক্তির গ্যাপ তো এদের মধ্যে গ্যাপ নির্দিষ্ট হওয়ার কারণে নির্দিষ্ট লাইন পাওয়া যাবে, যেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালীর ব্যাখ্যা। তাহলে বিচ্ছিন্ন বর্ণালীর ব্যাখ্যাটা এখানে পাওয়া গেল। তাহলে শক্তির শোষণ এবং বর্জনটা বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের কি, বোর এবং রাদারফোর্ডের মিলিত মডেল, পরমাণুর মডেল। যদি একসঙ্গে বলে যে বোর এবং রাদারফোর্ডের মডেলটি লিখো, তাহলে তুমি এই যে আমরা 6-7টা পয়েন্টের কথা বললাম, হ্যাঁ, সেই পয়েন্টগুলোকে নিজের ভাষায় লিখে দেবে, তাহলে তোমাদের এটা কমপ্লিট হবে, ঠিকঠাক হবে। এবারে স্যার যেটা হচ্ছে যে এতটা শেখার পরে এবার আমরা দেখাবো যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার ব্যাপারটা। তাহলে এখন আমরা জেনে গেছি যে পরমাণুর 3টে কোণা, আগে জেনেছিলাম, তারপরেও আমরা আবার দেখালাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসে কী থাকছে, প্রোটন এবং নিউট্রন। তাহলে এইখান থেকে আমরা এই যে স্যার প্রোটন সংখ্যা যেটা, ওইটাকে কি বলা হচ্ছে স্যার, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা এর আরেকটা নাম কি, বা পরমাণু ক্রমাঙ্ক। ক্রমাঙ্ক মানে ক্রম, অর্ডারের নাম্বার, ক্রমাঙ্ক। তাহলে প্রতিটি পরমাণুর মূল পরিচয় বা আইডেন্টি হচ্ছে তার প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা পাল্টে গেল, তো পরমাণু পাল্টে গেল, মৌল পাল্টে গেল। তাহলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যাটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণুর পরিচিতি। তাহলে এইটা হলো তার সঙ্গে। তাহলে স্যার শুধু কি প্রোটন সংখ্যা জানলেই কি পুরো পরমাণু সম্পর্কে ধারণা করা যাবে না? কারণ আমরা দেখেছি কিছু কিছু জায়গায় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুটো ভিন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সমান হয়, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে ভিন্ন হয়। তা সেই জন্য আমাদের কী করতে হবে, আরও একটা রাশিমালা ধারণা জানতে হবে, সেটা হলো গিয়ে ভর সংখ্যাটা কি না, যাদের উপরে ভরটা ডিপেন্ড করছে। তাহলে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, তাতে মানে 19-20 কাছাকাছি প্রায় সমান ধরা হয়। তাহলে ভারী কণা নিউট্রন এবং প্রোটন, আর ভর নেই, ভরবিহীন কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে পরমাণুর ভর বলতে গেলে এই একটা প্রোটনের ভরকে আমরা যেমন লিখলাম 1.675 × 10⁻27 কেজি, ওইটাকে আমরা পারমাণবিক একক হিসাবে 1 ধরে নেব। 1 ধরা হয়, ধরে নেব। তাহলে পারমাণবিক ভর সংখ্যা হিসেবে আমরা
যেটা যতগুলো প্রোটন আছে সে ততগুলো এক, তার মানে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কেন? তার কারণ হচ্ছে প্রোটনের ভরকে আমরা পারমাণবিক ভর এককে এক ধরি। একটা প্রোটনের ভর মানেই পারমাণবিক ভর একক স্কেলে সেটা হচ্ছে এক। এবার আমরা গ্রাম স্কেলে সেটা হচ্ছে 10⁻⁻27 কেজি বা হয় 10⁻⁻24 গ্রাম, সেটা আলাদা ব্যাপার, গ্রামে যখন মাপবো। কিন্তু পারমাণবিক ভর একক বলে একটা যে একক আমরা ধরেছি, হ্যাঁ, যেটাকে আমরা AMU অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস বা ইউ বলি, সেইটাতে কিন্তু একটা প্রোটনের ভর হচ্ছে 1U বা 1 AMU। হ্যাঁ, তাহলে যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে ভর সংখ্যা সমান পেলাম প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমি যদি একটা লিখি, ধরো এরকম সি, কার্বনের কটা আছে 6 12। হ্যাঁ, তাহলে এই যে উপরের যে পার্টটা থাকে, এই উপরের পার্টটা, এই পার্টটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। হ্যাঁ, তাহলে যেহেতু এইটা ভর সংখ্যা, এইটা হচ্ছে, লিখে দিই বুঝতে সুবিধা হবে, ভর সংখ্যা, আর এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা আর এটা হচ্ছে যে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার আমরা জানি যে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এইটা দেখে আমি নিউট্রন সংখ্যা বার করে নিতে পারবো। কী হবে নিউট্রন সংখ্যা? এটা তোমাদের পরীক্ষায় দেবে। হ্যাঁ, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা এটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি 12 - 6, তার মানে হচ্ছে 6। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে যদি এই কার্বনের এটা যদি এরকম লেখা থাকে 614, তাহলে সেক্ষেত্রে নিউটন সংখ্যা হবে 14 - 6 = 7। না সরি, এটা 7 হবে না, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 14 - 6 = 8, তাহলে নিউটন সংখ্যা হয়ে যাবে 8। বুঝতে পারা যাচ্ছে? তাহলে এইখানে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার ব্যাপারটা হচ্ছে যে এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্রশ্নের মধ্যে এরকম কোনো একটা আইসোটোপ, এটা আমি ছোটো দিয়ে করলাম, একটা বড় দিয়ে দিল, যেখানে নিচে উপরটা থেকে নিচেটা বিয়োগ করলে নিউটন সংখ্যা হবে। আর সাথে সাথে তোমাকে এটাও বলবে যে এই আইসোটোপের মধ্যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা জানি যে পরমাণু হচ্ছে নিস্তড়িত, তাহলে পরমাণু যদি নিস্তড়িত হতে হয় তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা সবসময় কথা বলবো নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই ইলেকট্রন সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা, এবং নিউটন সংখ্যাটা কীভাবে হবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, এইভাবে আমরা মাইনাস করে বলে দিতে পারবো। তাহলে এই পার্টটা আমাদের গেল, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার ব্যাপারটা। আর ওইটা তো বলাই হয়ে গেল। আচ্ছা, একবার তো বলে দিই যে নিউক্লিয়াসকে কিভাবে চিহ্নিত করব। নিউক্লিয়াসকে, একটা নিউক্লিয়াস, ধরো পরমাণু, যে কোনো একটা মৌলের পরমাণু আমরা নিচ্ছি, সেই পরমাণুর মূল পরিচয় হচ্ছে নিউক্লিয়াস। যেমন একাধারে প্রোটন সংখ্যাটাও যেমন পরিচয়, সেরকমভাবে যদি প্রোটন সংখ্যার ভর আর নিউট্রন সংখ্যার ভর তো সমান, তাহলে সেক্ষেত্রে নিউটনটাও কিছুটা জায়গা অধিকার করছে আইডেন্টিটি দেওয়ার জন্য বা পরিচয় দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে ধরো কোনো একটা মৌল আমি এক্স যদি ধরি, তাহলে এই নিচে যেটা থাকবে, হ্যাঁ, ধরো এ দিলাম, আর এইখানে আমি এম দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, আর এমটা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। ঠিক আছে? তাহলে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার, তাহলে এইখানে কি হবে? নিউটন প্লাস প্রোটন, আর এটা হচ্ছে শুধু প্রোটন আর ইলেকট্রন, প্রোটন বা ইলেকট্রন। তাহলে এইভাবে একটা নিউক্লিয়াসকে আমরা দেখাতে পারি। এরকম একটা পরমাণুর একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করব। হ্যাঁ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। ঠিক আছে, আজ এতটাই।